বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে ইউনূস সরকার সেখানকারই ইসকনকে একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে দাবি করেছে, কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি মৌলবাদীটা কে, এই ইসকন নাকি বাংলাদেশ। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালবেলা খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি। আর সেখানে একটা খবর দিয়েছে যে বাংলাদেশে মৌলবাদী ভাবধারার মাথা চারা দিচ্ছে, সেটা বলছে আমাদের দেশের মানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক। তো আগে ঘটনাটা হচ্ছে কি সেটা দেখার, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এখন চরমভাবে অশান্ত একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর যা তাভাবে অত্যাচার এবং নির্যাতন করা হচ্ছে, শুধু হিন্দু নারী বা পুরুষদের ওপর না, সেখানকার যে হিন্দু ধর্মগুরু আছে বা সন্ন্যাসী আছে তাদেরকেও ছাড়া হচ্ছে না। আমরা জানি যে গত সোমবার দিন সেখানকারই একটা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে মুখপাত্র আছেন চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু, তাকে গ্রেপ্তার করা হয় কিছু কারণবশত। যেটা জানা যাচ্ছে যে সেই কারণটা হচ্ছে গিয়ে সেই সনাতন ধর্মের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা লাগানো ছিল, এই ব্যাপার নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং বুধবার দিন বা মঙ্গলবার দিন তাকে যখন আদালত চত্বরে বা আদালতে দায়ের করা বা পেশ করা হয়, তার জামিন খারিজ করে দেওয়া হয়। আর সেটাকে কেন্দ্র করে সেই আদালতে কিন্তু প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা তা রকমের ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলা নিয়ন্ত্রণ করার জন্য সেখানকার পুলিশ যাতাভাবে লাঠিচার্জ করে। আর সেই সময়ে একজন সেখানকারই উকিল সাইফুল ইসলাম বলে তিনি মারা যান। আর এই সাইফুল ইসলাম মারা যাওয়াতে তার যে ধর্ম, সেই ধর্মটাকে কাজে লাগিয়ে সেখানকার সরকার কিন্তু যাতাভাবে একটা রাজনীতি, বাজে রকমের রাজনীতি শুরু করে। আর সেই রাজনীতিটা আরো সেই জিনিসটা আরো বাজে দিকে ছড়িয়ে যায়, হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা যাতা রকমের বিদ্বেষ তৈরি হয়। তারপরই বাংলাদেশ সরকার সেই মারাত্মক জিনিসটা অ্যানাউন্স করেন, যেটা হচ্ছে একটু ওকে প্রথমেই যেটা আমি বললাম, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ইসকনকে একটা ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসেবে দাবি করে এবং বাংলাদেশের ইসকনকে নিষিদ্ধ ব্যান করে দেওয়ার একটা দাবি জানানো হয় বাংলাদেশ হাইকোর্টের কাছে। তো এই যে মৌলবাদী সংগঠন বলছে, এই মৌলবাদী সংগঠনের মৌলবাদী কথাটার মানে কি, বা মৌলবাদী কথাটা বলতে কি বোঝানো হয়েছে এখানে? মৌলবাদী কথা বলতে বোঝানো হয়েছে মৌলবাদী হলো এমন একটা দৃষ্টিভঙ্গি যা ধর্ম, রাজনীতি বা সমাজে মূল নীতি ও আদর্শের কঠোর অনুসরণকে গুরুত্ব দেয়। মৌলবাদীরা আধুনিকতা বা পরিবর্তন বিরোধী হয়ে নিজেদের ঐতিহ্য ও বিশ্বাসে অটল থাকে। এটি সাধারণত অসহনশীলতা এবং সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। হচ্ছে গিয়ে পুরনো যে ধ্যান ধারণা কোনো একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীটাকেই মানুষের উপর সঁপে দিতে চায়, কোনো চিন্তা ভাবনা কোনো পরিবর্তন এরা মানতে চায় না। এটাকেই একটা বলা হচ্ছে যে মৌলবাদী একটা ধারণা। তো এই জিনিসটা বলা হচ্ছে ইসকনও নাকি এরকম একটা মৌলবাদী সংস্থা। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই ইসকনকেই মৌলবাদী একটা সংগঠন বলে দাবি করছে, যেই ইসকন কিনা সারা দুনিয়া জুড়ে মানুষের সেবা করে চলেছে। সারা দুনিয়াটা বাদই দিলাম আমি, এই রিসেন্ট যে বাংলাদেশে বন্যা হলো, সেই বন্যায় কারা সাহায্য করলো? সেই ইসকনের যে লোকজন আছে, যে সাধুরা আছে, যে সন্ন্যাসীরা আছে, তারাই সমস্ত দুস্থদের বা অসহায় মানুষদের সাহায্য করেছে। সেটা ভিডিও তোমরা পাশে দেখতে পাচ্ছ। তো এই অবস্থায় এরকম একটা সংগঠনকে কি করে একটা মৌলবাদী সংগঠন হিসেবে বলা যায়, যেই ধর্ম বা যেই সংগঠনটা তাদের পুরো জীবনটাই মানুষের অন্য মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে, সেই ইসকনকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ বা ব্যান করতে চেয়েছিল। এখন যা বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখতে গেলে বলা যায় যে বাংলাদেশের সরকারই মৌলবাদী আচরণ করছে, যেখানে তাদের দেশের সংখ্যালঘু যে ধর্মগুলো আছে, যেমন হিন্দু, বৌদ্ধ, এদের ওপর চরম অত্যাচার করছে। শুধু অত্যাচারই না, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের যে মূর্তি আছে ভগবানের মূর্তি, সেই মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, ভারতের পতাকাকে অবমাননা করা হচ্ছে। অনেক কলেজের গেটের বাইরে ভারতের পতাকা মাটিতে রাখা, আর তার উপর দিয়ে পড়ুয়ারা চলে যাচ্ছে। এটা কোথাকার একটা মানবতা বোধ, কোথাকার একটা দেশের শিক্ষা বোধ বলা যায়, যে এইটুকু সম্মান দিতে পারে না অন্য দেশের একটা পতাকাকে। সবকিছু দিক দিয়ে দেখে বলা যায় যে বাংলাদেশে এখন একটা চরম অরাজকতা চলছে। আর এই জিনিসগুলো যদি মৌলবাদী না হয়, তাহলে কোন জিনিসগুলোকে বলা যাবে যে মৌলবাদী আচরণ? বাংলাদেশে এই যে অরাজকতা চলছে তা দেখে আমাদের দেশ ভারতবর্ষের পক্ষ থেকে বারবার উদ্বিগ্ন প্রকাশ করা হচ্ছে সেইখানকার হিন্দুদের প্রতি। আর সেই নিয়ে কালকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিছু বিবৃতি দেন। তার বিবৃতিতে তিনি বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ সেখানকার নাগরিকদের সমস্ত রকম নিরাপত্তার দায়িত্ব নিতে হবে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারকে। এখানে বলা হচ্ছে যে হিন্দু বা অন্যান্য কোনো সংখ্যালঘুদের যদি কোনো রকম কোনো কিছু হয়,
অলরেডি হচ্ছে আমরা জানি। তাও এখানে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কোনো রকম কিছু যদি হয় তাহলে তার পুরো দায় কিন্তু থাকবে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের। আর ভারতের পক্ষ থেকে এমন বক্তব্যকে অনধিকার চর্চা বলে দাবি করেছে বাংলাদেশ, আর বাংলাদেশের এই দাবিটা করেছে সেখানকারই মানে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা, নাম হচ্ছে গিয়ে নাহিদ ইসলাম। সে বলেছে যে ভারত এই ব্যাপারটায় অনধিকার চর্চা করছে, এই ব্যাপারে ভারতের নাক গলানোর দরকার নেই, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের নিজস্ব ব্যাপার। তার সাথে নাহিদ ইসলাম আরও বলেছে যে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম আছে তারা বাংলাদেশের সরকারকে নিচু করার চেষ্টা করছে সবার সামনে, মানে সমস্ত দেশের সামনে বা বিশ্বের সামনে নিচু করার চেষ্টা করছে। এদিকে আমাদের দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কালকে একটা প্রেস কনফারেন্স করে, সেখানে তিনি বলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে হিংসার ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন ভারত, বাংলাদেশের মৌলবাদী ভাবধারার ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। আর এর সাথে আমাদের দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেছেন যে মানে সেখানে হিংসা ও উস্কানিমূলক জিনিসপত্র অনেক বেড়ে যাচ্ছে, মানে আমরা যা ভিডিওগুলো দেখতে পাচ্ছি তাতে সেটাই মনে হচ্ছে। তো এই জিনিসগুলোকে শুধু মিডিয়ার অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া যাবে না, মানে যেটা একটু আগে সেখানকার তথ্য সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছে যে ভারত নাকি মানে ভারতের সংবাদপত্র নাকি সেখানকার ভুল মানে সরকারের বিরুদ্ধে ভুল সংবাদপত্র প্রচার করছে, সেটা কিন্তু আসলে এখানে আমাদের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে মুখপাত্র তিনি ভুল বলে দাবি করেছেন। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. শেষ পর্যন্ত বাংলাদেশের সরকারের যে দাবি ছিল ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের আদালতে খারিজ হয়ে যায়, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হয়নি। কিন্তু এই দিকে দিয়ে এটাও এরা এক রকমের মানে কোনো একটা সংগঠনের বা কোনো একটা জায়গার তরফ থেকে বলা হয়েছে এই যে ইসকনকে যদি এই মানে কি বলবো আইনগতভাবে যদি নিষিদ্ধ না করা হয় সেটা কিন্তু রক্তারক্তির মাধ্যমে নিষিদ্ধ করা হবে। তো এটা এক রকমের ধমকি বলা চলে, এটাও মৌলবাদী একটা আচরণের একটা জায়গা যেখানে সরাসরি স্টেটকার ধমক দেওয়া হচ্ছে, মানে সরকার বা আদালত সেখানকার আইনের যে মানে রায় সেই রায়ের এগেনস্টে এসব কথা বলা হচ্ছে। আর এই যে নিষিদ্ধ হয়নি সেটা একদিক দিয়ে ঠিক হয়েছে, কিন্তু এইটার পরেও কিন্তু হিন্দুদের উপর আক্রমণ কমেনি। আর এই হিন্দুদের উপর আক্রমণের প্রসঙ্গে সেখানকার মানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের যে আইনি উপদেষ্টা তার নাম হচ্ছে আসিফ নজরুল, সে ফেসবুকে একটি পোস্ট করে, আর সেই পোস্ট করে তিনি লেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে এখানে লিখে দেওয়া হয়েছে 64.1% মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংখ্যালঘু সংখ্যাগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে। আর এইটা তারা একটা সমীক্ষা দেখে বলেছে, যেটা হচ্ছে ভয়েস অফ আমেরিকার একটা সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষার নিরিখে তিনি এই কথাগুলো বলছে। কিন্তু তারপরে তিনি আবার এটাও বলেছে যে এরপরেও বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই, তাদের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর এই বলে তিনি দাবি করেছে। মানে ভারতের পক্ষ থেকে যে উদ্বিগ্ন প্রকাশ করা হচ্ছে বা বলা হচ্ছে যে সংখ্যালঘুদের দায়িত্ব পুরো নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউনিশ সরকারকে, তো এই জিনিসটাকে এখানে দ্বিচারিতা বলে মনে করছে সেখানকার যে উপদেষ্টা আইনি উপদেষ্টা আছে তার নাম হচ্ছে গিয়ে বললাম যেটা আসিফ নজরুল, আর একটু আগে যেটা বললাম নাহিদ ইসলাম আর হচ্ছে এই আসিফ নজরুল, এরা কিন্তু কেউই ভোটে জিতে সেখানকার কোনো মন্ত্রিত্ব পদে বা কোনো উপদেষ্টার পদে আসেনি, তারা কিন্তু একটা নিজের গায়ের জোরে যে সরকারটা পরিবর্তন হয়েছে তারপরে যে যেমন পেরেছে একটা ঠিক করে নিয়ে একটা জায়গায় উপদেষ্টার পদে দাঁড়িয়ে গিয়েছে, তাদের কোনো ভোটে জেতার কোনো একটা মানে এক্সপিরিয়েন্স নেই বা দেশ শাসন করার দেশ চালনা করার কোনো অভিজ্ঞতা নেই। তারা এত বড় বড় বক্তৃতা দিচ্ছে, মানে কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেল দিক দিয়ে বক্তৃতা দিচ্ছে সেটা জানার নেই। আর সবশেষে এসে বলবো যে বাংলাদেশের এখন উচিত যে সব জিনিসটাকে ঠিক মতো দেখা বা
সব জিনিসটাকে ঠিকমতো ম্যানেজ করা না হলে এরপর যদি আমাদের দেশ মানে ভারতবর্ষ যদি মাঠে নামে বা কোচে যায়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা খুবই খারাপ দিকে দাঁড়াবে। কারণ এই ভারত না থাকলে কিন্তু বাংলাদেশ সেই সময় মানে 1971 সালে স্বাধীন হতো না। সেই ভারতের হিন্দুদের প্রতি বাংলাদেশের তরফ থেকে এরকম বিদ্বেষ দেখানো হচ্ছে, তো জিনিসটা একদমই ঠিক হচ্ছে না। তো বাংলাদেশে এই জিনিসটা মনে রাখা উচিত, কে তাদের পাশে দাঁড়িয়েছিল তাদের দুঃসময়। তো আজকে ভিডিওটা ছিল এই অবধি, দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।